বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসের ৫৪ বছরের অর্জন বলতে একমাত্র অর্জন বিশ্বব্যাপী আলোচিত সমালোচিত আমাদের প্রতিবেশী দেশ ভারতের প্রধানমন্ত্রীর একটি টুইট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিজয় দিবসের শুভেচ্ছা দেয়া। এটাই বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। সেটা ৭১ সালে বলুন আর এই ২০২৫ সালের ডিসেম্বর ১৬ তারিখে দাঁড়িয়ে বলুন। এর বাইরে যতটুকু অর্জন ততটুকু শুধুমাত্র খেটে খাওয়া মানুষের রক্ত এবং শ্রমে ঘেরা সাধারণ মানুষের দিনাতিপাত জীবনযাপন করা, এর বাইরে অন্য কিছু নেই। গত ৫৪ বছরে বাংলাদেশের অর্জন শুধুমাত্র একটাই, এই দেশের বিজয় দিবস হচ্ছে ভারতের বিজয় দিবস। অখণ্ড ভারতের স্বপ্ন বাস্তবায়ন হয়ে যাবে আগামী ২-৪ দশকের মধ্যে। হ্যাঁ, একমাত্র পাকিস্তানই হয়তো শক্তিশালী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত থাকবে, আর একটি রাষ্ট্র থাকবে ভারত। ভারত বাংলাদেশকে গত ৫৪ বছর যেভাবে শোষণ করেছে, যেভাবে বাংলাদেশের মানুষের উপর খবরদারি করেছে, যার কারণে আমাদেরই একজন বোনের নামে আমাদের একটি সড়কের নামকরণ করতে হয়, ফেলানি সড়ক। এই তো সেদিন যেদিন ভারতের নতুন সংসদ ভবনে একটি অখণ্ড ভারতের মানচিত্র রাখা হয়েছে, যেখানে আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, মিয়ানমার এবং শ্রীলঙ্কা সহ সবগুলি দেশকে দেখানো হয়েছে। তাদের ভবিষ্যতে হয়তো দক্ষিণ এশিয়া মহাদেশ তৈরি করার এক স্বপ্ন তাদের তাড়িত করে সেই ১৯৪৭ সালের ব্রিটিশ শাসনামলের ভারত ভাগ থেকে। কেন তখন এভাবে ভাগ হয়েছিল? কোথায় পশ্চিম পাকিস্তান, কোথায় পূর্ব পাকিস্তান, যোজন যোজন দূর। এরপরও পাকিস্তান নামটি রাখা হয়েছিল। ভাবতে পারেন কত সুদূর প্রসারী পরিকল্পনা। অখণ্ড ভারতের ধারণাটি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা RSS এর মূল মতাদর্শগত চিন্তার অন্যতম। এই ধারণায় বলা হয়ে থাকে, প্রাচীনকালে ইরান থেকে বর্তমানের মিয়ানমার, উত্তরে তিব্বত, নেপাল, ভুটান আর দক্ষিণে ভারতের শ্রীলঙ্কা সবই ছিল অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত। যেমনটি RSS এর নেতা যিশু বসু বলেছেন, গান্ধার থেকে ব্রহ্মদেশ, দক্ষিণে সিংহল, গোটা অঞ্চল জড়িত একই সংস্কৃতি ছিল একটা সময়ে, এবং এটাই তো ছিল ভারতের প্রাচীন রূপ। আফগানিস্তানের বামিয়ান যুদ্ধ বলুন বা সিন্ধু সভ্যতার যেসব নিদর্শন বর্তমান পাকিস্তানে আছে, সেগুলো তো ভারতেরই এলাকা ছিল। আবার বিপ্লবী সূর্য সেনের নেতৃত্বে যে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল, সেটা তো ভারতবর্ষেরই অঙ্গ ছিল। ভারতের এই সাংস্কৃতিক ইতিহাস যাতে মানুষ ভুলে না যায়, সেজন্যই অখণ্ড ভারতের চিন্তা তুলে ধরা হয়েছে ভারতের সংসদ ভবনে। ১৯৪৭ সালের আগের ভারতের মানচিত্রে পাকিস্তান এবং বাংলাদেশকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছিল, যা প্রাক অখণ্ড ভারতের সীমানা নির্ধারণ করে। তাই অখণ্ড ভারত থেকে বিচ্ছিন্ন এই দেশগুলোকে পুনরায় যুক্ত করে অবিভক্ত অখণ্ড ভারতকে পুনরায় একত্রিত করাই অখণ্ড ভারতের উদ্দেশ্য। অখণ্ড ভারতের সৃষ্টি তাত্ত্বিকভাবে হিন্দু সংগঠন এবং শুদ্ধিকরণের সাথেও যুক্ত, অর্থাৎ এখানে ধর্মই হচ্ছে মূল চাবিকাঠি। অখণ্ড ভারতের মানচিত্রে দেখানো যতগুলো দেশ আছে, তার মধ্যে ৮০% বেশি হিন্দু ধর্মাবলম্বী। সুতরাং অখণ্ড ভারতের ধারণা শুধুমাত্র ভৌগোলিক কোনো কারণে নয়, এটা শুধুমাত্র ধর্মতত্ত্ব প্রচার এবং ধর্মের ভিত্তিতেই অখণ্ড ভারতের ধারণাটি এখনো ভারত ধারণ করে রেখেছে। তার প্রথম পদক্ষেপ হচ্ছে বাংলাদেশ, যাকে ১৯৭১ সালে তৎকালীন শেখ মুজিবের আমন্ত্রণে অথবা শেখ মুজিবের নিমন্ত্রণে অথবা তৎকালীন ভারতের স্বইচ্ছায় এদেশে পাকিস্তানের বিরুদ্ধে ৯ মাসের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেখানে যেখানে ৮ মাস বাংলাদেশের সাধারণ জনতা, বাংলাদেশের কৃষক, শ্রমিক, বাংলাদেশের সশস্ত্র বাহিনী যুদ্ধ টিকিয়ে রেখেছিল, শুধুমাত্র শেষ ১ মাসে তারা এসে এই অখণ্ড ভারতের ধারণাকে আরো ব্যাপকভাবে জাগ্রত করে তুলেছে। একীভূত করার প্রথম পদক্ষেপ ছিল সেই ১৯৭১-এর বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশকে ভারতের সহায়তা দান করা। বাংলাদেশের বিগত ৫৪ বছরের বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা বাংলাদেশের ক্ষমতায় আসীন ছিলেন, তারা শুধুমাত্র ভারতের আজ্ঞাবহ হয়েই কাজ করেছিলেন, এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি আগুয়ান ছিলেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারগুলো। ৫ই আগস্ট পূর্ববর্তী সময়ে বিগত ১৬ বছর আওয়ামী লীগ যেভাবে ভারতকে যা দিয়েছে, তার প্রতিদান হয়তো বাংলাদেশ আরো কয়েকটি যুদ্ধ করতে পারত। শেখ হাসিনার সেই উক্তিটি প্রমাণ করে, ভারতকে যা দিয়েছি তারা সারা জীবন মনে রাখবে। আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। প্রতিদিনের বোমাবাজি, গুলি, মানুষ, আমরা কিন্তু তাদের শান্তি ফিরিয়ে দিয়েছি, এটা তাদের মনে রাখতে হবে।
ভারতকে ট্রানজিট দিলে বাংলাদেশ সিঙ্গাপুরের মতো হয়ে যাবে এবং সেই তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী এবং আমাদের মুখে মুখে ছিল বাংলাদেশ সিঙ্গাপুর ব্যাংকক দুবাইয়ের মতো হয়ে উঠবে যদি বাংলাদেশের অর্থনীতি এবং অবকাঠামো ভারতের হাতে সঁপে দেওয়া হয়। অনেকে দেশটিকে খুব শিগগিরই ইউরোপ আমেরিকার সাথে তুলনা করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা চিটাগাংবাসীর জন্য 2 হাত ভরে দিয়েছেন, যার প্রমাণ আমরা দেখেছি আসার পথে। চিটাগাংয়ের যে রাস্তা দিয়ে আমরা এসেছি বাংলাদেশের রাস্তা মনে হয়নি, মনে হয়েছে ইউরোপের রাস্তা। এই ট্রানজিটের মাধ্যমে বিনে পয়সায় ভারতের কলকাতা এবং মুর্শিদাবাদকে বাংলাদেশের পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা এবং মেঘালয়ের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে ভারত সবচেয়ে কম খরচে, কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়াই। একমাত্র ভারতের ইনভেস্টমেন্ট ছিল 71 সালের যুদ্ধে শেষের দিকে বাংলাদেশের মুক্তিকামী মানুষকে সহায়তা করা। এতটুকুই তাদের শুধুমাত্র ইনভেস্টমেন্ট, বাকিটুকু পুরোটাই আয় এবং রিটার্ন হতেই থাকবে দশকের পর দশক ধরে, যতদিন পর্যন্ত না বাংলাদেশের রাজনীতিবিদরা, বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মী, বাংলাদেশের সরকার তার নিজস্বতা, তার সার্বভৌমত্ব বজায় রাখতে সচেষ্ট হবে। বাংলাদেশে যতগুলো স্থলবন্দর তৈরি হয়েছে সবগুলো স্থলবন্দরই তৈরি হয়েছে শুধুমাত্র ভারতের পণ্য রপ্তানির জন্য। বাংলাদেশ থেকে রপ্তানির পরিমাণ ভারতের রপ্তানির তুলনায় হয়তো 100 ভাগের 1 ভাগও না। আজকে আমাদের সুশীল সমাজ কিংবা বন্দর সংশ্লিষ্ট যারা প্রতিষ্ঠানগুলো এই বন্দরে বর্তমান অন্তর্বর্তী সরকার যে বিনিয়োগ নিয়ে এসেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করছেন, কিন্তু আপনারা কখনোই এটা দেখেননি যে বাংলাদেশ ভারতকে খুব সহজেই চট্টগ্রাম এবং মোংলা বন্দর ব্যবহারের অনুমতি দিয়েছিল। আপনাদের মাথায় কি তখন এই বিষয়গুলো আসেনি যে এই বন্দরের অনুমতি কেন অনুমতি দেওয়া হয়েছে, কিসের কারণে? তখন কেউ প্রশ্ন রাখতে পারেননি, কারণ তখন শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে ভারতের রিপ্রেজেন্টেটিভ হয়ে আপনাদেরকে নেতৃত্ব দিচ্ছিলেন। আপনারা হয়তো সেরকম কাউকে আবার ক্ষমতায় বসাবেন ভবিষ্যতে। আপনারা কি ভুলে গেছেন বাংলাদেশ তিস্তার পানি চেয়ে দিতে হলো ফেনী নদীর পানি? কারণ সামান্য একটু পানি, খাওয়ার পানি দিয়েছি, তাতে কি? শেখ হাসিনা বলেছিলেন না, মনে আছে? কেউ যদি পানি পান করতে চায়, আমরা যদি তার পানিটা না দিই, এটা কেমন দেখায়? আমাদের তো আরও সীমান্তবর্তী নদী আছে, সেটাও তো আমাদের চিন্তা করতে হবে। ভারতের একটা জায়গা সাফরন, রামগড়ের সাথে, ওখানকার মানুষের খাবার পানির খুব অভাব, তারা আন্ডারগ্রাউন্ড থেকে পানি তোলে। আর আমার বর্ডার থেকে আন্ডারগ্রাউন্ড থেকে যখন পানি তোলে, এটার কিন্তু এফেক্ট আমার দেশেও হয়। আমার দেশেও আন্ডারগ্রাউন্ডে পানি নেই, অর্থাৎ ভূগর্ভস্থ পানি চলে যায়, সেখান থেকে সামান্য পানি তাদেরকে আমরা দেব। এখানে আমরা যে চুক্তিটা ভারতের সঙ্গে হয়েছে সেটা তাদের খাবার পানির জন্য 1.82 কিউসেক পানি তারা মানে নেবে। যেই ফেনী নদীর উৎপত্তি বাংলাদেশের ভিতরে এবং খাগড়াছড়িতে এর উৎপত্তি হয়ে 116 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে, কাজেই বাংলাদেশের নিজস্ব, বাংলাদেশের ভূখণ্ডের অভ্যন্তরে জাগিত নদীর পানি আমরা তিস্তা পানির না পেয়েও তাদেরকে খাওয়ার জন্য কিছু পানি দিয়েছি। শেখ হাসিনা তখন বলেছিলেন, মনে নেই? কারণ ভারত চাইলেই একতরফা ভাবে এই নদীর পানি শাসন করতে পারবে না, কিন্তু ভারতের অধিকার আছে বাংলাদেশের অভ্যন্তরে যত ধরনের প্রাকৃতিক সম্পদ আছে তাতে ভারতের অধিকার আছে। ভারত সেই অধিকার গড়ায় গন্ডায় হিসাব করে নেয় তাদের মতাদর্শের সরকার এবং তাদের মতাদর্শের রাজনীতিবিদদেরকে ক্ষমতায় আসীন করে। বুঝতে পারেন বাংলাদেশের এতটুকু ক্ষমতা অর্জন করতে পারেনি যে তারা তাদের পাঠ্য বই তাদের বাংলাদেশে ছাপাবে। সেই ক্ষমতা বাংলাদেশের কতটুকু অর্জিত হয়েছে আজ প্রশ্নের মুখে পড়েছে। বাংলাদেশের ছাপাখানাগুলো কি এই প্রাথমিকের বই কিংবা মাধ্যমিকের বই কি ছাপাতে পারে না? তাও কি ভারত থেকে ছাপাতে হবে? কোথায় আমাদের সার্বভৌমত্ব? কোথায় আমাদের সভরেন্টি? কোথায় আমাদের ভূমি? কোথায় আমাদের সীমারেখা? কোথায় বাংলাদেশের নিজস্বতা? কোথায় বাংলাদেশের জাতি ধর্মের যে সহাবস্থান, তার বিরুদ্ধে কে কোথায় কিভাবে কাজ করে? একটু ভেবে দেখুন গত 54 বছরে কি ঘটেছিল। আমরা সেই সোনার হরিণ ক্ষমতা অর্জনের জন্য এখনো আমরা তাদেরকে ডাকছি, আমরা তাদের সাহায্য চাচ্ছি, আমাদের সহায়তা চাচ্ছি, আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়ার জন্য। আমাদের রাজনৈতিক দলের অক্ষমতা,
বিগত 54 বছরের বাংলাদেশের সরকারগুলোর অক্ষমতায় আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে ভারতের হাতে সঁপে দিতে। আমরা বিদ্যুতের উপর সম্পূর্ণভাবে এখনো ভারতের উপর নির্ভরশীল। বাংলাদেশে প্রায় 4 ভাগের 1 ভাগ ভারত থেকে বিদ্যুৎ আমদানি হয়। বাংলাদেশের সাধারণ মানুষ হয়তো ভালোভাবে বাংলা গান গাইতে পারে না, কিন্তু হিন্দি গান গাইতে পারে, কারণ বাংলাদেশের সংস্কৃতি তো ভারতেরই সংস্কৃতি। জুলাই বিপ্লবে বাংলাদেশের সাধারণ মানুষ শুধুই তাদের প্রাণ বিসর্জন দিয়েছে, শুধুমাত্র এই আকাঙ্ক্ষায় ভবিষ্যতের বাংলাদেশ হবে সার্বভৌম বাংলাদেশ, সকল রকম বিদেশি প্রভাব মুক্ত বাংলাদেশ। বাংলাদেশ নিজ পায়ে দাঁড়াবে, স্বাধীনতা, সৌম্য এবং শান্তি স্থাপন করবে বাংলাদেশের সাধারণ মানুষ নিজস্ব ক্ষমতায়। কিন্তু বিগত 17-18 মাসের বাংলাদেশের যে বিপ্লবীর মৃত্যু হয়েছে, বিপ্লবের মৃত্যু হয়েছে, হয়তোবা ভবিষ্যতে আবার নতুন করে এমন কোনো এক রাজনৈতিক দল ক্ষমতায় আসীন হবেন, যারা আবার আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে খেলবেন, বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য নিয়ে খেলবেন। হয়তোবা নতুন কোনো পদ্ধতিতে, নতুন কোনো ফর্মে বাংলাদেশকে আবার তুলে দেবেন আমাদেরই কোনো শক্তিশালী প্রতিবেশী দেশের কাছে, কিংবা দূর দূরান্তের কোনো এক শক্তিশালী দেশের হাতে সঁপে দিবেন আমাদের সব কিছু। বাংলাদেশ শুধুমাত্র এরকম পরাধীনেই থেকে যাবে আজীবন। হয়তোবা সার্বভৌম রাষ্ট্র নয়, বাংলাদেশ হয়ে যাবে একটি প্রদেশ, একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। সেই দিন খুব বেশি দূরে নয়, যদি বাংলাদেশের মানুষ জাগ্রত না হয়।